2024-25 অর্থ বছরে কানাডা ডিপোর্টেশনের পিছনে $78 মিলিয়ন ব্যয় করেছে এবং এই $78 মিলিয়ন ব্যয় করে এক বছরে 18,000 বিদেশি নাগরিককে কানাডা থেকে ডিপোর্ট করে দিয়েছে। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিসের এই তথ্যটি টরন্টো স্টার সংগ্রহ করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আমি টরন্টো স্টারের সেই প্রতিবেদন থেকে এই তথ্য উপাত্তগুলো সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। টরন্টো স্টার যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টটি অ্যানালাইসিস করে দেখা যায় যে 2012 সালের পর এই যে 2024-25-এর যে হিসাবটি তারা দিয়েছে এই সময়টিতে আসলে সবচাইতে বেশি ডিপোর্টেশন হয়েছে। আবার 2019 সাল থেকে যদি হিসাব করি তাহলে 2019 সাল থেকে ডিপোর্টেশনের পরিমাণ বেড়েছে 55%। এই সময় অবশ্য কানাডা সরকারের ফেডারেল গভর্নমেন্টের ডিপোর্টেশনের পেছনে তাদের যে খরচ সেই খরচও বেড়েছে। 2018 সাল থেকে এ পর্যন্ত প্রায় $380 মিলিয়ন, $380 মিলিয়ন তারা ব্যয় করেছে ডিপোর্টেশনের পেছনে। রিপোর্টে যে তথ্য উল্লেখ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই যে 18,000 ডিপোর্ট করা হয়েছে 2024-25 অর্থ বছরে, তার সিংহভাগই আসলে তা ফেইল্ড রিফিউজি ক্লেমেন্ট, অর্থাৎ তারা কানাডায় এসে এখানে অ্যাসাইলাম আবেদন করেছিল, যাদের অ্যাসাইলাম আবেদন রিজেক্টেড হয়েছে, তারা আপিল করেছিলেন, আপিলও রিজেক্টেড হয়েছে এবং অল দ্য প্রসেস, সব প্রসেসগুলো ফেল করার পর তাদেরকে কানাডা থেকে বের করে দেওয়া হয়েছে। সেই সংখ্যাটি হচ্ছে 2024-25-এর 18,000। আমি সেই রিপোর্টের একটু পিছনের দিকে তাকাচ্ছিলাম যে আসলে গত কয়েক বছরে প্রায় অনেকে প্রশ্ন করেন যে আসলে কানাডায় যারা রিফিউজি ক্লেম করেন কিংবা অ্যাসাইলাম আবেদন করেন, যাদের অ্যাসাইলাম আবেদন গৃহীত হয় না, তাদেরকে কি কানাডা সত্যি সত্যি বের করে দেয়? ইয়াস, কানাডা বের করে দেওয়াটা একটি দীর্ঘ প্রক্রিয়া, কারণ নানা রকম যখন কেউ কানাডায় এসে পড়ে, কানাডার ভিতর ঢুকে পড়ে এবং রিফিউজি ক্লেম করে বেসিক্যালি, তখন সেটি ভিন্ন একটি আইনে সেগুলো গভর্নমেন্ট ডিল করে। ফলে খুব ইচ্ছে করলেই যে কাউকে প্লেনে তুলে পাঠিয়ে দেবে সেটি কানাডা গভর্নমেন্ট করতে পারে না, তাকে ডিউ প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু সেই প্রসেস শেষ করেও প্রায় প্রতি বছরই দেখা যাচ্ছে যে মোটামুটি পরিমাণ লোকদেরকে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। যেমন আমি যদি একটু 2019-20 সালের কথা বলি, এটি অর্থ বছর হিসাবে তারা হিসাব করেছে। 2019 থেকে 20 সালের সময় ছিল 11,584 জনকে ডিপোর্ট করা হয়েছিল। 2020-21-এ 11,262। 2021-22-এ এসে বেশ ডিপোর্টেশনের সংখ্যাটা কমে গিয়েছিল 7,530। আবার 2022-23 সালে বেড়ে গেছে, তখন দেখা গেছে 10,240 জনকে ডিপোর্ট করা হয়েছে। 2023-24-এ সেটা অনেকটা বেড়েছে 16,343। সম্ভবত এই সময় আসলে কানাডার লোক আসার সংখ্যাটাও বেড়ে গিয়েছিল। 2024-25-এ এসে 18,048 জন রিপোর্ট হয়েছে। 2025 সালে কি হবে সেটা আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু এই রিপোর্টে যে তথ্যটি উল্লেখ করা হয়েছে যে এনফোর্সমেন্ট ক্যাপাসিটি, মানে ইমিগ্রেশনকে যে কারা আনঅথরাইজড ওয়েতে কানাডায় বসবাস করছে বা বিশেষ করে কমপ্লায়েন্সকে ফলো করেনি বা যা যা মানার দরকার সেই সব মানেনি, সেই বিষয়গুলো মানে এনফোর্সমেন্টের জন্য বাড়তি টাকা দেওয়া হয়েছে এবং এই বছরের জন্য 25-26-এর জন্য $30 মিলিয়ন, $30.4 মিলিয়ন বাড়তি বাজেট বরাদ্দ করা হয়েছে। এবং কানাডা ইমিগ্রেশন মনে করছে যে তাদের যে ক্যাপাসিটি ডিপোর্টেশনের, সেই ক্যাপাসিটির অতিরিক্ত 20,000 তারা এবছর ডিপোর্ট করতে পারবে। ফলে তাদের লক্ষ্যমাত্রায় আছে 2025 এবং 2026, এই 2 বছরে আরও অ্যাডিশনাল 20,000 ইচ ইয়ার ডিপোর্ট করার। দর্শক, এই জায়গাটা একটি বিষয় উল্লেখ করতে চাই যে নতুন যে ইমিগ্রেশন মিনিস্টার মার্ক কার্নি দায়িত্ব নেবার পর তিনি যাকে ইমিগ্রেশন মিনিস্টার হিসেবে দায়িত্ব দিয়েছেন, তাকে একই সঙ্গে আরও একটি দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বটি হচ্ছে বর্তমানে ইমিগ্রেশনের বিভিন্ন শাখায় যেসব ব্যাকলগ হয়ে আছে, মানে আপনি দেখবেন যে ওয়েটিং পিরিয়ড লম্বা সময় দেখাচ্ছে, আপনি অ্যাসাইলাম আবেদন করেছেন, আপনার প্রসেস হতে ওয়ার্ক পারমিট পেতে, পিআর পেতে যে প্রসেসিং টাইমটা, সেই টাইমটা অনেক লম্বা সময়। ফলে এই যে লম্বা সময়টা সেটা কমিয়ে আনার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটি করার জন্য ব্যাকলগ কমিয়ে আনতে বলা হয়েছে। এবং এই যে ব্যাকলগ কমিয়ে আনা, সেই ব্যাকলগ কমিয়ে আনার উদ্যোগ হিসেবেই
ইমিগ্রেশন, কানাডা ফেডারেল ইমিগ্রেশন, তারা মনে করছে যে যত দ্রুত সম্ভব, হোয়াট এভার মে বি পজিটিভ অর নেগেটিভ, যত দ্রুত রেজাল্ট দিয়ে দেওয়া যায়, ডিসিশন দিয়ে দেওয়া যায়, তত তাড়াতাড়ি সম্ভবত ব্যাকলগগুলি কমিয়ে আনা যাবে। ফলে তারা ডিসিশন ফাস্টার করার চেষ্টা করছে এবং ফাস্টার যাতে ডিসিশন দেওয়া যায় সেই জন্যই বাড়তি রিসোর্স জেনারেট করা, বেশি লোক নিয়োগ করা এবং সেই জন্য বাড়তি বাজেটও বরাদ্দ করা হয়েছে। কিন্তু একই সঙ্গে মানে যাদের সকল অপশনগুলো শেষ হয়ে গেছে কানাডায় থাকার, তাদেরকে কিভাবে দ্রুত ডিপোর্ট করে দেওয়া যায় সেজন্য বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে। অ্যানালিস্টরা বলছেন যে কেন, তারা অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলেন যে এই যে 2024-25 সালে, যেটিকে বলা হচ্ছে 2012 সালের পর সর্বোচ্চ সংখ্যক ডিপোর্টেশন, এই হাইয়েস্ট নাম্বার অফ ডিপোর্টেশনটা কেন হলো, কিংবা ডিপোর্টেশনের হারটা এত বেড়ে গেল কেন, সেটি যারা অ্যানালাইসিস করেছেন তারা বলছেন যে আসলে এই সময়ে কানাডায় ফরেনারদের মানে বিদেশিদের আসার সংখ্যাটাও বেড়ে গেছে। এমনকি রিফিউজি ক্লেইমের সংখ্যা, অ্যাসাইলাম আবেদনের সংখ্যাটাও অস্বাভাবিকভাবে এই সময়টা বেড়েছে। এবং যেহেতু অ্যাসাইলাম আবেদন বেড়েছে, ফলে ডিসিশন বেশি হয়েছে এবং রিজেকশনের হারটাও বেশি হয়েছে, এবং সেই কারণেই ডিপোর্টেশনের হারটাও বেশি হয়েছে। এই হচ্ছে সামগ্রিক একটি চিত্র। তবে এই রিপোর্টে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে যাদেরকে ডিপোর্ট করা হয়েছে সেখানে দেখা গেছে যে 93% হচ্ছে নন কমপ্লায়েন্স, মানে তাদের উপর একজন ফরেনার বা যিনি ভিজিটর হিসাবে আসেন বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসেন কিংবা যারা অ্যাসাইলাম ক্লেম করেন, তাদের কতগুলো কমপ্লায়েন্স অনুসরণ করতে হয়, যে কি হলে তিনি কানাডার অ্যাডমিসিবিলিটি মানে তিনি কানাডা থাকতে পারবেন না, সেই কমপ্লায়েন্সটা ফুলফিল হয় নাই বলে 93% পিপলকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। 7% ডিপোর্ট করা হয়েছে যারা আসলে কোনো না কোনো অপরাধ, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। দর্শক, যখন কাউকে কানাডা গভর্নমেন্ট ডিপোর্ট করে তার সঙ্গে কানাডা গভর্নমেন্টেরও একটা খরচ ইনভলভ হয়ে যায়। এবং ইন্টারেস্টিংলি মানে যখন ডিপোর্ট করে আনএসকর্টেড, মানে জাস্ট আপনাকে বিমানে তুলে এবার আপনি চলে যাবেন আপনার মতো করে, এরকম যখন পাঠিয়ে দেওয়া হয়, প্রতি পার্সনের পিছনে গভর্নমেন্টের $3,700 খরচ হয়। কিন্তু কাউকে যদি এসকর্টেড করে পাঠাতে হয়, এসকর্ট মানে হচ্ছে কারো হয়তো রাস্তায় সিকিউরিটি কনসার্ন আছে, তার সেফটি কনসার্ন আছে, অথবা মেডিকেল রিজন আছে, তার সঙ্গে লোক দিয়ে তার নিজ দেশে ওই দেশের অথরিটির কাছে পৌঁছে দিয়ে আসতে হবে, সেই ধরনের কেস যদি হয় তখন প্রতি পার্সনের পিছনে $12,500 করে খরচ হয়। অবশ্য 2024-25 যে $78 মিলিয়ন খরচ হয়েছে বা 18,000কে ফেরত পাঠানো হয়েছে, তার মধ্যে কতজনকে এসকর্টেড, কতজনকে আনএসকর্টেড পাঠানো হয়েছে সেই হিসাব টরন্টো স্টার পায়নি কিংবা চায়নি, আমাদের কাছেও সেই হিসাবটি নেই। বাট টোটাল যে খরচটি আছে সেটি হচ্ছে $78 মিলিয়ন গত বছরে, এবং এই বছরে বাড়তি প্রায় অ্যানাদার $30 মিলিয়ন সেখানে অ্যাড করা হয়েছে। সো তারা অ্যানাদার অ্যাডিশনাল 20,000 পিপুলকে তারা ডিপোর্ট করতে পারবে বলে মনে করছে। দর্শক, এই পর্যন্তই। শেষ করবার আগে একটা কথা বলে রাখি যে আমি আসলে এই তথ্যগুলো জাস্ট ইনফরমেশন হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করি। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার ইন কানাডা, হোয়াট ইজ গভর্নমেন্ট ডুইং, হোয়াট ইজ গভর্নমেন্ট থিঙ্কিং। এটি আপনাদের কারো পজিটিভলি নেবারও কিছু নেই, নেগেটিভলি নেবার কিছু নেই। ইনফরমেশন হিসাবেই আপনারা যদি নেন সেটি ভালো হবে, এবং ইনফরমেশন হাতের কাছে থাকলে আপনার প্ল্যান করতে, মানে ইনফর্মড প্ল্যান করতে, সিদ্ধান্ত নিতে, ভাবনা চিন্তা করতে সব কিছুতেই সহজ হয়, সুবিধা হয়। আজ এই পর্যন্তই।